গল্পের শুরুতে আমরা এক ব্যক্তিকে দেখি যার শরীরে একটি বিশেষ ক্রিম লাগানো হচ্ছে। তার বিন্দুমাত্র ধারণা নেই যে তাকে কি ভয়াবহ শাস্তি দেওয়া হতে চলেছে। এর মধ্যেই ধার্ডরা কোনো কিছু না বুঝেই তার গলায় একটি কাউন্টডাউন টাইমার ঝুলিয়ে দেয় এবং তার বাহুতে একটি মজবুত স্টিল রিং শক্ত করে বেঁধে দেয়। পরের মুহূর্তেই তারা ট্রেনের একটি ছিদ্র খুলে ফেলে এবং নিষ্ঠুরভাবে তার হাতটি বাইরে বের করে দেয়। তার হাতটি বাইরে বের হওয়া মাত্রই তার যন্ত্রণাদায়ক চিৎকার পুরো কম্পার্টমেন্টে ছড়িয়ে পড়ে। কিন্তু মাত্র 2 সেকেন্ডের মধ্যেই হঠাৎ তার চিৎকার থেমে যায়, কারণ বাইরের তাপমাত্রা ছিল -200 ডিগ্রি। প্রচণ্ড ঠান্ডার কারণে তার বাহুটি বরফের মতো জমে শক্ত হয়ে গিয়েছিল। টাইমার শেষ হতে গার্ডরা হাতটি ছিদ্র দিয়ে ভেতরে টেনে আনে। একজন গার্ড চামচ দিয়ে পরীক্ষা করে দেখল যে তার হাতটি পুরোপুরি লোহার মতো শক্ত হয়ে গেছে। তখনই হঠাৎ এক গার্ড তার ভারী হাতুড়ি তুলে সেই জমে যাওয়া হাতটির ওপর আঘাত করে তার টুকরো টুকরো করে ভেঙে দেয়। নিজের শরীর থেকে হাত আলাদা হয়ে যেতেই সেই ব্যক্তি যন্ত্রণায় ছটফাট করতে লাগলো। এটি দেখে ট্রেনের ভেতরে থাকা গরিব মানুষগুলোর গায়ে লোম খাড়া হয়ে যায়। তারা নির্বাক হয়ে পুরো ঘটনাটি দেখছিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না, কারণ এটি এমন এক সময় যখন পুরো পৃথিবী বরফের চাদরে ঢাকা পড়েছে। প্রচণ্ড ঠান্ডায় মানবজাতির 99% বিলুপ্ত হয়ে গেছে। যারা বেঁচে আছে তারা সবাই এই চলমান ট্রেনটিতে আশ্রয় নিয়েছে, যা গত 15 বছর ধরে থামার নাম নিচ্ছে না। এই বরফে ঢাকা পৃথিবীতে ট্রেনটি অবিরাম গোল হয়ে ঘুরছে, আর যদি ভুল করেও ট্রেনটি থেমে যায় তবে প্রচণ্ড ঠান্ডায় এর ইঞ্জিন জমে যাবে এবং ট্রেনের ভেতরে থাকা সব মানুষ মারা যাবে। আসলে এই ট্রেনটির ভেতরে যেন পুরো পৃথিবী বাস করছিল। প্রতিটি অংশ ছিল আলাদা আলাদা ক্লাসের জন্য। একেবারে পেছনে ছিল টেইল সেকশন, যেখানে 1000 জন গরিব ও হতভাগ্য মানুষ থাকত। তাদের জীবন কোনো কারাগারের চেয়ে কম ছিল না। সেখানে না ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা, না ভালো খাবার। বেঁচে থাকার জন্য এই বেচারা মানুষদের শুধু কালো রঙের এক ধরনের প্রোটিন বার দেওয়া হতো। তার পরের অংশে ছিল মধ্যবিত্তরা, যাদের জীবন গরিবদের তুলনায় কিছুটা ভালো ছিল। এর পরেই ছিল ফার্স্ট ক্লাস সেল, যেখানে ধনী ও ভিআইপিরা থাকত। তারা অনেক টাকা দিয়ে টিকিট কেটেছিল বলে বিলাসবহুল জীবন কাটাতো এবং ট্রেনের পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ ছিল তাদের হাতেই। তারা যা ইচ্ছা তাই করতে পারত। সকালবেলা 2 গার্ড সেলে এসে একজন দক্ষ বেহালা বাদক দাবি করল। এক বৃদ্ধ এগিয়ে এসে বলল সে ও তার স্ত্রী দুজনেই বেহালা বাজাতে পারে, কিন্তু গার্ডরা মাত্র একজনকে নিতে চাইল। বৃদ্ধ তার স্ত্রীকে একা রেখে যেতে অস্বীকার করলে গার্ড তার স্ত্রীর ওপর হামলা করে হাত ভেঙে দেয় এবং জোর করে বৃদ্ধকে নিয়ে যায়। এই দৃশ্য দেখে উপস্থিত সবার ক্ষোভ ফেটে পড়লেও তারা নিরুপায় ছিল। এরই মধ্যে কার্টিস নামের এক ব্যক্তি তার বন্ধু এডগারের সাথে গোপনে কিছু খুঁজছিল। তানিয়া নামের এক নারী তাকে ইশারা করে জানায় যে কাঙ্ক্ষিত জিনিসটি তার ছেলের কাছে আছে। কার্টিস কোনো মতে সেই শিশুটির কাছ থেকে প্রোটিন বারটি নিয়ে নেয়। আসলে তারা এই বারের ভেতরে লুকানো গোপন বার্তা খুঁজছিল, যা ট্রেনের সামনের দিক থেকে আসছিল। টেইল সেকশনের অভাগা মানুষদের জন্য এই ছোট ছোট বার্তাই ছিল বেঁচে থাকার শেষ আশা। কার্টিস বারটি ভেঙে ভেতরে লুকানো একটি ছোট ক্যাপসুল বের করলো। এর ভেতরে লেখা ছিল একটি নাম, নামগং মিনসু। সম্ভবত এই নামই তাদের ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি। নামগং মিনসু সেই ব্যক্তি যে নিজে এই ট্রেনের সিকিউরিটি সিস্টেম ডিজাইন করেছিল, কিন্তু এখন তাকে ট্রেনের জেল সেকশনে বন্দী করে রাখা হয়েছে। কার্টিস ও গিলিয়াম পরিকল্পনা করল যে মুক্তি পেতে হলে নামগং মিনসুকে জেল থেকে বের করতেই হবে। সেই একমাত্র ব্যক্তি যে প্রতিটি দরজা খুলে তাদের সরাসরি ইঞ্জিনের কাছে নিয়ে যেতে পারবে। ইঞ্জিনটি তাদের নিয়ন্ত্রণে চলে এলে তারা কেবল ট্রেনটিই নয়, ফার্স্ট ক্লাসেরও নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারবে। কিন্তু আজ সব কিছু ওলটপালট হয়ে যাওয়ার পালা ছিল। সেই রাতে সেকশনের ভেতর ম্যাসেন নামের এক নারী আসে। তার দাবি ছিল ভয়াবহ, তার একটি শিশু দরকার। সে প্রতিটি শিশুর উচ্চতা মাপতে শুরু করে। তানিয়া তার ছেলেকে পেছনে লুকিয়ে রাখার চেষ্টা করলেও ম্যাসেন তাকে দেখে ফেলে এবং রক্ষীরা জোর করে শিশুটিকে ছিনিয়ে নিয়ে যায়। সেই শিশুটিকে কেন নিয়ে যাওয়া হলো তা পরে জানা যায়। অ্যান্ড্রু যখন দেখল তার ছেলেকে নিয়ে যাওয়া হচ্ছে, তার রাগ ফেটে পড়ল। সে রক্ষীদের উপর হামলা করে ম্যাসেনের মাথায় নিজের জুতো দিয়ে সজোরে আঘাত করল। কিন্তু ম্যাসেন কোনো কিছু না বলেই শিশুটিকে নিয়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রক্ষীরা ফিরে এসে অ্যান্ড্রুকে নিয়ে গেল, কারণ এবার তার শাস্তির পালা। গল্পের শুরুতে আমরা যে ভয়ানক শাস্তির কথা দেখেছি, অ্যান্ড্রুর ক্ষেত্রেও সেটাই ঘটল। তার হাতটি ট্রেনের বাইরে বের করার 2 মিনিটের মধ্যেই বরফ তাকে পাথরের মতো শক্ত করে দিল। রক্ষীরা কোনো দয়া না দেখিয়ে হাতুড়ি দিয়ে তার হাতটি ভেঙে ফেলল। কিন্তু এটিই শেষ ছিল না, এটি ছিল একটি সতর্কতা। ট্রেনের মিনিস্টার সেই জুতোটি নিয়ে ফিরে আসে যা অ্যান্ড্রু ম্যাসেনকে মেরেছিল। সে সবাইকে শাসিয়ে বলল, মানুষের পরিচয় তার জুতোর সাথে, আর জুতো সবসময় পায়েই মানায়, মাথায় নয়। নিজের সীমা মনে রাখবে। এরপর থেকে যদি কেউ জুতো তোলার সাহস করে তবে তার শাস্তি আরও ভয়াবহ হবে। মিনিস্টারের এই কথায় টেইল সেকশনের মানুষের রক্ত গরম হয়ে ওঠে। সবার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। কিন্তু চাইলেই তারা কিছু করতে পারত না, কারণ বৃদ্ধ গিলিয়ামকেও একইভাবে শাস্তি দিয়ে তার পা কেটে ফেলা হয়েছিল।
কার্টিস সিদ্ধান্ত নেয় এই অবস্থার পরিবর্তন তাকেই করতে হবে, কারণ এভাবে কুকুরের মতো বেঁচে থাকা সম্ভব নয়। কার্টিস সেই বৃদ্ধ মানুষটিকে বলল, আমার মনে হয় রক্ষীদের বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। গত 10 বছরে অনেক ছোট বড় লড়াই হয়েছে, তাতে সবগুলি নিশ্চয়ই ফুরিয়ে গেছে। ট্রেনের ভেতরে নতুন করে গুলি তৈরির কোনো ব্যবস্থা নেই। তার মানে রক্ষীরা শুধু ভয় দেখানোর জন্য খালি বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে সিদ্ধান্ত নেয় যে এখন এই সন্দেহ দূর করার সময় এসেছে। সে দ্বিধাহীনভাবে সরাসরি রক্ষীদের সামনে গিয়ে দাঁড়ায়। সামনে যেতেই সে তাদের বন্দুক নিজের কপালে ঠেকিয়ে ট্রিগার টিপে দেয়। গুলি বেরোয় না। এটি দেখে এডগার চিৎকার করে সবাইকে জানায় যে তাদের বন্দুকের গুলি শেষ হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে সবাই আগে থেকে লুকিয়ে রাখা একটি বড় ড্রাম তুলে সরাসরি রক্ষীদের ওপর বোমার মতো ছুঁড়ে মারে। এতে অনেক রক্ষী সেখানেই নিহত হয়। এরপর সবাই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং একে একে সব রক্ষীদের শেষ করে দেয়। দেখতেই দেখতে সব গরিব মানুষ তাদের ধুলোয় মিশিয়ে দেয়। কিন্তু তখনই তাদের সামনে এক বিশাল দেহী টাক মাথাওয়ালা রক্ষী চলে আসে। হাতের কাছে পাওয়া একটি বড় লোহার টুকরো দিয়ে সে সবাইকে মারতে শুরু করে। কিন্তু তখনই ভিড়ের মাঝ থেকে একজন রোগা মানুষ বেরিয়ে আসে। আজ তার প্রতিশোধ নেওয়ার সময় ছিল। সে সরাসরি তার দিকে দৌড়ে যায়। সুযোগ বুঝে সে সেই টাক মাথাওয়ালার পেটে ছুরি বসিয়ে দেয় এবং তার কাছে থাকা চাবির গোছা নিয়ে নেয়। চাবিগুলো পেতেই তারা সবাই জেল সেকশনে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা প্রথমেই নামগং মেনসুকে মুক্ত করে সেল থেকে বের করে আনে। কিন্তু সেই ব্যক্তিটি সেলের ভেতরে পুরোপুরি অচৈতন্য অবস্থায় ছিল। অনেকক্ষণ ডাকার পরও তার সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। অবশেষে তারা বুদ্ধি খাটিয়ে কার্টিস পকেট থেকে কিছু বড়ি বের করে। এগুলো কোনো খাবার জিনিস ছিল না, বরং ছিল ক্রোনল ট্যাবলেট, যা খেলে মানুষ নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে। কার্টিস যেইমাত্র সেই বড়িগুলো তাকে শুকায়, সে সাথে সাথে জেগে ওঠে। তার মেয়ের মধ্যেও একটি বিশেষ ক্ষমতা ছিল, আর তা হলো সে বন্ধ দরজার ওপার থেকেও শুনতে পেত সেখানে কি ঘটছে। জেগে উঠতেই কার্টিস তাকে বলে যে যদি সে তাদের সাহায্য করে তবে প্রতিটা দরজা খোলার বিনিময়ে তাকে একটি করে ক্রোনল বড়ি দেওয়া হবে। এই চুক্তি শোনা মাত্রই সে কাজ শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই প্রথম দরজাটি খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে তারা রান্নাঘরের সেকশনে প্রবেশ করে, যেখানে কেউ ছিল না। তাদের সামনে এমন এক দৃশ্য আসে যা তারা বহু বছর দেখেনি। জানলা এবং সেই জানলা দিয়ে আসা সূর্যের আলো। 17 বছর পর সেই গরিব মানুষগুলো প্রথমবার আলো দেখল। সেই মুহূর্তেই তাদের মনে পড়ে গেল যে পৃথিবীটা কখনোই শুধুই অন্ধকার ছিল না। বাইরে খোলা দুনিয়া দেখে তাদের আনন্দের শেষ ছিল না। তাদের বেঁচে থাকার শেষ আশাটুকুও যেন তখন ফিকে হয়ে আসছিল। তারা দ্রুত পরের সেকশনে পৌঁছায়, যেখানে সেই ব্যক্তি ছিল যে টেল সেকশনের সবার জন্য প্রোটিন বার তৈরি করত। কার্টিস যখন উঁকি মেরে দেখে যে প্রোটিন বারগুলো কিভাবে বানানো হচ্ছে, তার আত্মা কেঁপে ওঠে। কারণ সেই প্রোটিন বারগুলো তৈরি হচ্ছিল জীবন্ত তেলাপোকা পিষে। নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে তার গা শিউরে ওঠে, কারণ তারা এত বছর ধরে যে খাবার খাচ্ছিল তা ছিল পচা তেলাপোকার কিমা। এই দৃশ্য দেখেই কার্টিস সেই লোকটিকে মারার জন্য তেড়ে যায়, কিন্তু তখনই সে দেখতে পায় যে লোকটিও নিজের খাওয়ার জন্য সেই একই প্রোটিন বার খাচ্ছে। ট্রেনের মিনিস্টার তাকে হুমকি দিয়েছিল যে যদি সেই প্রোটিন বার না বানায় তবে তাকে মেরে ফেলা হবে। তাই কার্টিস বাধ্য হয়ে তাকে ছেড়ে দেয় এবং এই কথা কাউকে বলে না। সে জানত যদি সত্যি সবাই জেনে যায় তবে লড়াই করার আগেই মানুষ ভেঙে পড়বে। তাই সেই রহস্য নিজের ভেতরেই চেপে রাখে। কয়েক বছর পর তাদের সামনে অনেক প্রোটিন বার ছিল, যা দেখে তারা ক্ষুধার্তের মতো ঝাঁপিয়ে পড়ে। এর মধ্যেই কার্টিস আরও একটি বার্তা পায়। বার্তাটি খোলার পর তাতে লেখা ছিল ওয়াটার, অর্থাৎ জল। এটি খুব সাধারণ একটি শব্দ ছিল, কিন্তু এর পেছনে হয়তো বড় কোনো রহস্য লুকিয়েছিল। কার্টিস যখন সেই বার্তাটি বৃদ্ধ মানুষটিকে দেখায়, সে সাথে সাথে বুঝে যায় যে এবার তাদের ট্রেনের ওয়াটার সাপ্লাই সেকশনে পৌঁছতে হবে। এটি ছিল ট্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি তারা এই অংশটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে তবে তারা ফার্স্ট ক্লাস মানুষদের জল বন্ধ করে দিয়ে তাদের দাবি মানতে বাধ্য করতে পারবে এবং বিজনেস ক্লাস সেকশনে নিজেদের জায়গা করে নিতে পারবে। কিন্তু এই কাজটি যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে ততটাই কঠিন ছিল। তারা যখন পরের দরজা খোলার জন্য প্রস্তুত, তখনই মেয়েটি বিপদ অনুভব করে। সে তাদের দরজা খুলতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে তারা অর্ধেক দরজা খুলে ফেলেছে। দরজা খোলা মাত্রই তাদের সামনে রক্ষীদের পুরো বাহিনী অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল। তারা কোনো কিছু না ভেবেই গরিব মানুষগুলোর ওপর কুড়ালের আঘাত করতে থাকে। রক্ষীরা একে একে সবাইকে কাটতে থাকে। গরিব মানুষগুলোর সংখ্যা খুব কম থাকায় তারা বেশিক্ষণ টিকতে পারেনি এবং সেখানেই মারা যেতে থাকে। দেখতে দেখতে পুরো সেকশন লাশে ভরে যায়। এমন সময় একজন রক্ষী এসে ঘোষণা করে যে ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই সাইলেন্ট ব্রিজ দিয়ে পার হতে চলেছে। ট্রেনটি যখন ব্রিজে ওঠে তখন রক্ষীরা হঠাৎ হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার শুরু করে।
কারণ প্রতি বছর এই ট্রেনটি পৃথিবীকে এক চক্কর ঘুরে ঠিক ওই ব্রিজটি দিয়েই পার হয়। সামান্য এগোতেই ট্রেনের সামনে বরফের একটি বিশাল পাহাড় দেখা দেয়। ট্রেনটি সজোরে সেই পাহাড়টিকে চূর্ণ বিচূর্ণ করে ব্রিজ পেরিয়ে এগিয়ে যায়। এই ঝাঁকুনিতে পুরো কম্পার্টমেন্ট কেঁপে ওঠে। এই সুযোগে সেই মেয়েটি জানালার কাছে গিয়ে বাইরে তাকায় এবং দেখতে পায় নিচে বরফ গলতে শুরু করেছে। এর মানে হলো বাইরের পৃথিবী হয়তো আবার জীবিত হয়ে উঠছে। এই দৃশ্য দেখে তার মনে ক্ষীণ এক আশার আলো জেগে ওঠে। কিন্তু তখনই সেখানে মিনিস্টার হাজির হয়। সে এসেই সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের ডুবে মরা উচিত। উইলফর্ড আছে বলেই তোমরা বেঁচে আছো। সে না থাকলে তোমরা অনেক আগেই কুকুরের মতো মরে যেতে। আসলে উইলফর্ডই সেই ব্যক্তি যে এই ট্রেনটিকে মানবতার শেষ আশ্রয়স্থল হিসেবে তৈরি করেছিল, কিন্তু বদলে সে পুরো ট্রেনটিকে নরক বানিয়ে ফেলেছিল। টেইল সেকশনের মানুষদের সাথে সে পশুর মতো আচরণ করত। মিনিস্টার হুঁশিয়ারি দিয়ে বলে যে এখন শাস্তিস্বরূপ ট্রেনের 17% মানুষকে মেরে ফেলা হবে। সে জানায় যে সামনে একটি বড় অন্ধকার টানেল আসছে। এই কথা শোনার সাথে সাথে সব রক্ষীরা নাইট ভিশন চশমা পরে নেয়। ক্যাটলুফ কার্টিস সাথে সাথে সবাইকে নিচে শুয়ে পড়তে বলে। ট্রেনটি টানেলে ঢোকা মাত্রই রক্ষীরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গরিব মানুষগুলো একের পর এক মারা যেতে থাকে। এমন সময় কার্টিস চিৎকার করে সবাইকে সাহায্যের ডাক দেয়। সেই ডাকে সাড়া দিয়ে সবাই মশাল নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। পুরো সেকশন আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে। এই সুযোগ কাজে লাগিয়ে গরিবরা রক্ষীদের ওপর আগুনের গোলার মতো হামলা চালায়। পুরো কামরায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এর মধ্যেই এক সঙ্গী সরাসরি মিনিস্টারের পায়ে ছুরি বসিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত কার্টিসের বন্ধু এডগারকে এক রক্ষী ধরে ফেলে। এডগার তাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কার্টিস তার দিকে না তাকিয়ে সরাসরি মিনিস্টারের দিকে ছুটে যায়, এই আশায় যে তাকে বন্দি করতে পারলে হয়তো বন্ধুকে বাঁচানো সম্ভব হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে পেছন থেকে গার্ড তার শরীরে ছুরি ঢুকিয়ে দেয় এবং তাকে সেখানেই মেরে ফেলে। নিজের চোখের সামনে সঙ্গীকে মরতে দেখে কার্টিস মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। সঙ্গীর মৃত্যু দেখে তার ভেতরের রাগ আরও দ্বিগুণ হয়ে যায়। সে তৎক্ষণাৎ মন্ত্রীকে ধরে ফেলে এবং সবাইকে নির্দেশ দেয় নিজেদের অস্ত্র ফেলে দিতে। ঠিক এই সময়ে ট্রেনটি একটি অন্ধকার সুড়ঙ্গ পার হয়। তারা মন্ত্রীকে বন্দি করে সব তথ্য বের করতে শুরু করে। কার্টিস তাকে জিজ্ঞেস করে ম্যাসেন শিশুদের কোথায় নিয়ে গেছে, কিন্তু মন্ত্রী সাফ জানিয়ে দেয় যে সে কিছুই জানে না। সে কেবল এটুকুই জানে যে সব শিশুকে উইলফোর্ডের সাথে ইঞ্জিন সেকশনে নিয়ে যাওয়া হয়েছে। কার্টিসের পর জলের সাপ্লাই সম্পর্কে জানতে চায়। মন্ত্রী জানায় জলের সেকশনও ইঞ্জিন রুমের ভেতরেই অবস্থিত, কারণ যখন ট্রেনটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা খায় তখন ট্রেনের সামনের অংশে অনেক বরফ জমে যায় এবং তা গলে গিয়ে জল তৈরি হয়। সেই জল পরিষ্কার করে ভিআইপিদের দেওয়া হয়, আর নোংরা জল দেওয়া হয় গরিব বা তোমাদের মতো লোকদের। এ কথা শোনা মাত্রই সেই লোকটি দৌড়ে আসে যার হাত এই মহিলার আদেশে কাটা হয়েছিল। সে রাগে জ্বলছিল এবং তাকে মারতে উদ্যত হয়। তখনই সেই মহিলা জানায় যে আমাকে ছাড়া তোমরা ইঞ্জিন রুমে পৌঁছতে পারবে না, কারণ একমাত্র আমিই জানি ইঞ্জিন রুমের পথ। আমাকে মারলে তোমরা চিরতরে এখানে আটকে মারা পড়বে। তাই তারা তাকে সঙ্গে নিয়েই সামনের সেকশনে এগিয়ে যায়। সেখানে পা রাখতেই সব কিছু বদলে যায়। মনে হচ্ছিল না এটি ট্রেনের অংশ, বরং অন্য কোনো পৃথিবী। সেখানে চারিদিকে সবুজের সমারোহ, ছোট ছোট বাগান যেখানে তাজা ফল আর শাকসবজি ফলানো হচ্ছে। এসব দেখে গরিব মানুষগুলো অবাক হয়ে যায়। পরের সেকশনে প্রবেশ করতেই তাদের আত্মা কেঁপে ওঠে, কারণ সেখানে একটি বিশাল অ্যাকোয়ারিয়াম ছিল যার ভেতর মাছেরা ঘুরে বেড়াচ্ছিল। শুধু তাই নয়, সামনেই ছিল একটি বিশাল রেস্তোরাঁ। তাদের খাওয়ার জন্য খাবার দেওয়া হয় এবং অবশেষে 17 বছরের ইতিহাসে প্রথমবারের মতো গরিব মানুষগুলো প্রোটিন বারের বদলে সুশি খাবার সুযোগ পায়। খাবার দেখেই তারা ক্ষুধার্তের মতো ঝাঁপিয়ে পড়ে। মন্ত্রী যখন খাবার খেতে যাবে তখনই কার্টিস তার মুখে চামচ দিয়ে আঘাত করে, কারণ তাদের ওপর করা সেই অমানুষিক নির্যাতনের কথা তার মনে ছিল। সে সেই কালো রঙের প্রোটিন বারটি বের করে বলে, আজ তোমাকে এই খাবারের বদলে এটাই খেতে হবে। বারটি দেখা মাত্রই মন্ত্রীর মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে জানত যে এটি তেলা পোকা পিষে তৈরি করা হয়েছিল। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও মন্ত্রীকে সে বাজে প্রোটিন বারটি খেতেই হয়। আসলে এটি ছিল সেই প্রতিশোধ যা তারা ট্রেনের নোংরা ও ভাঙাচোরা সেকশনে সহ্য করেছিল। পরের সেকশনে পৌঁছতেই তারা দেখল তাদের চারপাশে সব ধরনের মাংস। সেই সেকশনটি পুরোপুরি মাংসে ভরা ছিল। এটি দেখে তারা অবাক হয়ে যায়। এর পরের কম্পার্টমেন্টটি তাদের একটি স্কুলে নিয়ে আসে, যেখানে সব ভিআইপিদের শিশুরা পড়াশোনা করছিল। কিন্তু এটি কোনো সাধারণ স্কুল ছিল না। এখানে শিক্ষার নামে ব্রেন ওয়াশ করা হচ্ছিল। সব শিশুদের মন ট্রেনের শেষ সেকশনের মানুষদের বিরুদ্ধে উস্কে দেওয়া হতো, যারা বিনা টিকিটে এই ট্রেনে ঢুকেছিল। সব শিশুদের সামনে টেইল সেকশনের মানুষদের খুব নিচু, নোংরা এবং অকেজের হিসাবে দেখানো হতো। ঠিক তখনই তানিয়া এগিয়ে আসে। তার হাতে ছিল তার ছেলে টিমির ছবি। সে কাঁদতে কাঁদতে শিশুদের জিজ্ঞেস করে যে কেউ কি আমার ছেলেকে দেখেছে। এক শিশু তাকে বলে যে সব শিশুদের পরের সেকশনে নিয়ে যাওয়া হয়েছে। এ কথা শুনে তানিয়ার মনে আশা জেগে ওঠে।
ঠিক তখনই হঠাৎ এক টাকমাথা ব্যক্তি ক্লাসের ভেতর প্রবেশ করে। তার হাতে ছিল ডিমের একটি ঝুলি, যা ডিম দিয়ে পুরোপুরি ভর্তি ছিল। আসলে নতুন বছরের আনন্দ উপলক্ষে এই ডিমগুলো বিতরণ করা হচ্ছিল। ওই ব্যক্তিটি এক এক করে সবাইকে ডিম দিচ্ছিল। টেল সেকশনের মানুষগুলো এটি দেখে অবাক হয়ে যায়, কারণ 17 বছর আগে তারা ডিমের নামও শুনেনি। এই প্রথম তারা ডিম দেখল, কারণ তারা এই 17 বছর ধরে ট্রেনের ভাঙাচোরা সেকশনে থেকে প্রায় শেষই হয়ে গিয়েছিল। ওই ব্যক্তিটি সবাইকে ডিম দিচ্ছিল, কিন্তু তারা জানতো না যে এটি তার একটি বড় চাল। পরক্ষণেই হঠাৎ সে ঝুড়ির ভেতর হাত ঢুকিয়ে তার মেশিন গান বের করে আনে। বন্দুক বের করা মাত্রই সে গরিব মানুষদের উপর গুলি চালাতে শুরু করে। এরই মধ্যে ক্লাসের টিচারও তার বন্দুক বের করে সবাইকে গুলি করতে শুরু করে। 1 সেকেন্ডের মধ্যে পুরো ক্লাসরুম লাশের স্তূপে পরিণত হয়। এর মধ্যে গুলিটি ঠিক সেই লোকটির গায়ে লাগে যার হাত কেটে ফেলা হয়েছিল। তখনই সব গার্ডরা ভেতরে ঢুকে পড়ে। টিচারও সবাইকে গুলি করছিল, কিন্তু তখনই এক সঙ্গী তার গলায় সরাসরি ছুরি বসিয়ে দেয়, ফলে সে সেখানেই মারা যায়। কার্টিস যেই মুহূর্তে ক্যামেরা ঘোরানোর দিকে তাকায়, সে দেখল গার্ডসদের লিডার সে বৃদ্ধ গিলিয়ামকে ধরে রেখেছে। পরের মুহূর্তেই সে সেই বৃদ্ধ লোকটিকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। এটি দেখা মাত্রই কার্টিসের ভেতরের রাগ ফেটে পড়ে। সে তৎক্ষণাৎ মেশিনগান তুলে নেয় এবং কোনো কিছু না ভেবেই সেই মন্ত্রীর বা মিনিস্টারের কাজ সেখানেই শেষ করে দেয়। এখন সেখানে কার্টিস, নামগং এবং ইয়োনা এই তিনজনই অবশিষ্ট ছিল। তারা সরাসরি ইঞ্জিন রুমের দিকে এগোতে থাকে। তারা একের পর এক সেকশন পার হতে থাকে। সেখানে হাসপাতাল, দর্জি, বিউটি পার্লার সব কিছু ছিল। মনে হচ্ছিল এটি ট্রেন নয়, বরং একটি চলমান বিলাসবহুল শহর। কার্টিস তার সঙ্গীদের নিয়ে সামনে বাড়ছিল। ঠিক তখনই ট্রেনের অন্য প্রান্ত থেকে গার্ডদের লিডার তাদের ওপর এলোপাথারি গুলি চালাতে শুরু করে। কার্টিস পাল্টা গুলি চালায়, কিন্তু তার বন্দুক ছোট হওয়ার কারণে গুলি খুব বেশি দূর পর্যন্ত পৌঁছাচ্ছিল না। তারা যতই সামনে বাড়ছিল, গার্ডরা তাদের ওপর গুলি ছুড়ছিল। এই বিশৃঙ্খলার মধ্যে গার্ড লিডার কার্টিসকে কাবু করে ফেলে এবং সুযোগ বুঝে তাকে ছুরি আঘাত করতে যায়। হঠাৎ এডগার তার হাত সামনে বাড়িয়ে দেয়, ফলে তার প্রাণ বেঁচে গেলেও গার্ডটি তাকে ধরে ফেলে এবং সোজা তার শরীরে ছুরি ঢুকিয়ে দেয়। এভাবেই কার্টিসের ঘনিষ্ঠ বন্ধু প্রাণ হারায়। ঠিক সেই সময় যখন কার্টিস আহত তানিয়াকে দেখল, তখন সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, কারণ তাকেও গুলি করা হয়েছিল। সে কার্টিসকে বলে, যাই কিছু হয়ে যাক, আমার ছেলেকে বাঁচিয়ে তবেই ফিরবে। কথা বলতে বলতেই তানিয়া মারা যায়। নিজের সব সঙ্গীদের মরতে দেখে কার্টিসের রাগ চরম পর্যায়ে পৌঁছায় এবং সে কোনো কিছু না ভেবেই ইঞ্জিন রুমের দরজায় আঘাত করতে শুরু করে। সে প্রাণপণ চেষ্টা করে সেটি ভাঙার, কিন্তু চাবি ছাড়া কি আর দরজা খোলা যায়। নামগং তাকে বলে যে শুধু দরজা ভাঙলেই ইঞ্জিন রুমে যাওয়া সম্ভব নয়। সে ইশারায় জানায় যে যদি আমরা এই দরজা খুলতে পারি তবে ট্রেনের বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব। কিন্তু কার্টিস বলে, বলাটা সহজ কিন্তু কাজটা অসম্ভব, কারণ আমরা যদি বাইরে বেরোতেও পারি তবে বাইরের হাড় কাঁপানো ঠান্ডা আমাদের জীবন্ত রাখবে না। নামগং তখন বলে, ধরে নাও আমাদের কাজ হয়ে গেছে, কারণ বাইরের তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আমি সেদিন যখন ট্রেনের বাইরে তাকিয়েছিলাম, তখন বরফের নিচে বরফের চাদরে চাপা পড়া জাহাজের ধ্বংসাবশেষ পরিষ্কার দেখতে পেয়েছিলাম, যা পৃথিবী ধ্বংসের সময় সেখানে ক্র্যাশ করেছিল। এর মানে হলো বাইরের তাপমাত্রা এখন কমে আসছে। এর মধ্যেই সে ক্রোনুল নামক একটি বিস্ফোরক পদার্থের বড় টুকরো দেখায়, যা সে বহু বছর ধরে জমিয়ে রেখেছিল, কারণ সে জানতো এটি একদিন তার অনেক কাজে লাগবে। যদি এটি বেশি পরিমাণে ব্যবহার করা হয় তবে এটি একটি বড় বোমার মতো ফাটতে পারে। যদি আমরা এটি দরজায় লাগিয়ে ফাটিয়ে দিই তবে দরজা ভেঙে যাবে এবং আমরা এই বন্দিদশা থেকে মুক্তি পাব। এর আগেই তারা কিছু করতে পারল। ইঞ্জিন রুম থেকে সেই মহিলা বেরিয়ে এলো যার দিকে অ্যান্ড্রু জুতো ছুঁড়ে মেরেছিল। এসেই সে নেশাগ্রস্ত নামগংয়ের উপর গুলি চালালে সে সেখানেই ঢলে পড়ে। অবশেষে তারা কার্টিসকে ইঞ্জিন সেকশনে নিয়ে আসে। সেখানে তার মুখোমুখি হয় উইলফোর্ড, যে ট্রেনের টেল সেকশনের মানুষদের জীবন কুকুরের মতো করে রেখেছিল। সে কার্টিসকে স্বাগত জানায় এবং তার সামনে আসল সত্য উন্মোচন করতে শুরু করে। সে জানায় যে সে নিজেই টেল সেকশনে ওই সব মেসেজ পাঠাতো যাতে মানুষদের মধ্যে ঝগড়া বাঁধে, যার ফলে ট্রেনের জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে এবং ট্রেনটি দীর্ঘ সময় চলতে পারে। এই কথা শুনে কার্টিসের রাগ ফেটে পড়ে, কিন্তু এখন আর তার কিছু করার ছিল না। অন্যদিকে নামগং তখনও বেঁচে ছিল, কারণ গুলিটি তার হাতে লেগেছিল। তার সামনে সব ভিআইপিরা দাঁড়িয়েছিল এবং সে ও তার মেয়ে বেলে সবাইকে গুলি করতে শুরু করে, কারণ তাদের কারণেই তারা গত 17 বছর ধরে বন্দী ছিল। কিছুক্ষণ পর সব ভিআইপিদের একটি বড় দল তাদের দিকে এগিয়ে আসতে থাকে। নামগং তার মেয়েকে চিৎকার করে বলে ট্রেনের দরজায় লাগানো ক্রোনোলে আগুন ধরাতে। এটা শুনে তার মেয়ে কার্টিসের কাছ থেকে দেশলাই নিতে দৌড়ায়, কিন্তু তখনই সে নিচ থেকে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পায়। মেঝে খুলতেই তারা অবাক হয়ে যায়, কারণ নিচে সেই শিশুটি ছিল যাকে সেদিন ধরে আনা হয়েছিল এবং সে ট্রেনের ইঞ্জিন চালাচ্ছিল। এই ট্রেনের মালিক উইলফোর্ড সীমা ছড়িয়ে গিয়েছিল। শিশুটি যেন মানুষ নয়, বরং ট্রেনের একটি স্পেয়ার পার্ট। এটি দেখে কার্টিসের রাগ চরমে পৌঁছায়। সে সজোরে ঘুষি মেরে তাকে পেটাতে শুরু করে। সে দ্রুত দেশলাইটি ইয়োনার দিকে ছুড়ে দেয় এবং টিমিকে টেনে বের করতে শুরু করে। সেই মুহূর্তে ইয়োনা ক্রোনোলে আগুন ধরিয়ে দেয়। বিস্ফোরণটি এত ভয়াবহ ছিল যে ট্রেনের চারপাশের বড় বড় বরফের পাহাড় কেঁপে ওঠে এবং ট্রেনের ওপর আছড়ে পড়ে। পাহাড় ধসে ট্রেনটির লাইনচ্যুত হয়ে যায় এবং এর প্রতিটি কম্পার্টমেন্ট টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে।
লোহা, আগুন আর বরফ সব একাকার হয়ে ধ্বংসলীলায় পরিণত হয়। এই দুর্ঘটনায় ট্রেনের প্রায় সবাই মারা যায়। ইয়োনার জ্ঞান ফিরলে সে চারদিকে তাকায়, কিন্তু তার বাবা বা কার্টিস কাউকেই দেখা গেল না। সে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেই বোমার আঘাতে সবাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ভাগ্যক্রমে ধ্বংসস্তূপের মাঝে শুধু টিমি আর ইয়োনাই বেঁচেছিল। দুজনে ধীরে ধীরে প্রথমবারের মতো বরফের ওপর পা রাখে। বাইরে বেরোতেই তাদের চারপাশে শুধু ধ্বংসস্তূপ আর বড় বড় বরফের পাহাড়। দূরে কোথাও মানুষের কোনো চিহ্ন ছিল না। এই সময় তারা দূরে একটি সাদা ভাল্লুক দেখতে পায়, যে বরফের মাঝে জীবিত দাঁড়িয়েছিল। এটাই ছিল সবচেয়ে বড় ইঙ্গিত, কারণ বরফ গোল ছিল এবং এটাই ছিল তাদের বেঁচে থাকার শেষ।